একটা আতঙ্কের চোরা স্রোত কালীঘাট থেকে উত্তরবঙ্গ সর্বত্র দেখা যাচ্ছে। কজন কর্মী এবার তৃণমূলের জন্য নির্বাচনে ঝাঁপাবেন সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। তৃণমূলের একেবারে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তৃণমূলের শাসনে খোদ কলকাতার বুকে নিজের বাড়িতে মন্ত্রী আক্রান্ত, এটা আগে কোনোদিন হয়েছে কিনা আমার জানা নেই। এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি তাদের জন্য আতঙ্কিত, যারা তৃণমূল করছে এখনও তাদের জন্য সত্যি আতঙ্কিত, তাদের সুরক্ষার কথা ভেবে। কিন্তু সবকা হিসাবের কথা প্রথমবার বললেন এবং প্রধানমন্ত্রী ব্রিগেডে দাঁড়িয়ে এত মানুষের সামনে এই কথাটা যখন বলছেন তখন কিন্তু একটা ভয়ের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত এবং মওয়াজুদ্দিনদের ভাতা বাড়ানোর একটা ঘোষণা করেছেন, এটা নিছক একটা সামান্যভাবে দেখছেন কি? না, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কোণঠাসা হয়ে পড়েছেন, এই বারবার উনি যে একবার লক্ষ্মীর ভাণ্ডার বাড়ালেন, তারপর বেকার ভাতা দিলেন, তারপর আপনি বলছেন পুরোহিত এবং মৌলবীদের ভাতা বাড়াচ্ছেন, এটা এর দিকে ইঙ্গিত করছে। উনি ধর্নায় বসলেন, ধর্নায় সাড়া পেলেন না, ধর্না কয়েকদিনের মধ্যেই তুলে দিতে হলো। অথচ নরেন্দ্র মোদীর সভায় যে বিপুল জনস্রোত আমরা দেখেছি এবং যে ধরনের মানুষের মধ্যে উন্মাদনা দেখেছি, তো এটা স্বাভাবিকভাবেই তৃণমূলের একেবারে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্যেই সম্ভবত মানুষ তার দিক থেকে দূরে সরে যাচ্ছে। এটা উপলব্ধি করি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এদের বিভিন্ন ধরনের ভাতাকে আঁকড়ে ধরে উনি বাঁচতে চাইছেন। যে ঘটনাটি ঘটলো মন্ত্রী শশীবাজার বাড়ির সামনে, এটা কি শুধুমাত্র সেই কারণে যে প্রধানমন্ত্রী মোদী এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেমন কিছু বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তেমন কিছু বলেননি, তিনি একদম ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন, সেই দিক থেকে নজর ঘোরাতেই কি এই ঘটনাটা? দেখুন, ঘটনাটা কী ক্ষেত্রে কেন ঘটেছে, কী ঘটেছে এটা তো রাজ্যের প্রশাসন বলতে পারবে। কিন্তু আমি শুধু এইটা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, তৃণমূলের শাসনে খোদ কলকাতার বুকে নিজের বাড়িতে মন্ত্রী আক্রান্ত, এটা আগে কোনোদিন হয়েছে কিনা আমার জানা নেই। অর্থাৎ তৃণমূল কতটা কোণঠাসা হয়ে পড়েছে এবং যদি মন্ত্রী স্বয়ং আক্রান্ত হন, কর্মীরা তো কালকে আক্রান্ত হবেন। আর এখানে পুলিশ মন্ত্রীর তেমন কোনো স্টেটমেন্টও নেই, কোনো স্টেটমেন্টও নেই। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমার তো আতঙ্ক হচ্ছে তৃণমূলের কর্মী এবং নেতাদের জন্য। যদি সত্যিই নির্বাচনে তৃণমূলের পরাজয় হয়, যেভাবে সন্ত্রাস চালিয়েছিলেন তৃণমূলের কর্মীরা গতবার ভোটে জেতার পর, একই ধরনের সন্ত্রাস তাদের উপর হবে না তো সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত হবে না। কিন্তু সেটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি তাদের জন্য আতঙ্কিত, যারা তৃণমূল করছে এখনও তাদের জন্য সত্যি আতঙ্কিত, তাদের সুরক্ষার কথা ভেবে। বিভিন্ন বিজেপি নেতা ইতিমধ্যে বলতে শুরু করেছে এবার আর আমরা শুধুমাত্র বসে মার খাবো না, এবার পাল্টাও দেওয়া হবে, সে একইভাবে পাচ্ছেন আপনি? না, নরেন্দ্র মোদীর কথা যদি আমি ধরি, উনি স্পষ্ট বলেছেন যারা অপরাধী তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। এটাই একটা প্রশাসনিক দিক থেকে উনি বলেছেন। কিন্তু এর পাশাপাশি গতবারে যে আক্রমণ তৃণমূল বিজেপির ক্যাডারদের ওপর হয়েছিল, তার একটা প্রত্যুত্তর দেওয়ার প্রবণতা যদি তৃণমূল হেরে যায় থাকতে পারে এবং সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূলের বিভিন্ন ক্যাডার, বিভিন্ন নেতা তারা আক্রান্ত হতে পারেন, যেভাবে শশীপাজা আক্রান্ত হয়েছেন তৃণমূল শাসনেই। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে যেতে পারে। আমি তৃণমূলের জন্য চিন্তিত। তৃণমূলের পরাজয় যদি ঘটে, তৃণমূল নেতাদের সুরক্ষা, তৃণমূল কর্মীদের সুরক্ষা সত্যিই একটা রাজ্যের মানুষের জন্য চিন্তার ব্যাপার এবং এইটা মাথায় রেখে কজন কর্মী এবার তৃণমূলের জন্য নির্বাচনে ঝাঁপাবেন সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। প্রধানমন্ত্রী তিনি সবকা সাথ সবকা বিকাশ, তার সঙ্গে আরেকটি কথা জুড়েছেন সবকা হিসাব। এই কথা থেকে তৃণমূলের উচ্চ নেতৃত্ব এবং তৃণমূল কিছুটা হলেও কি চাপে গেল? আতঙ্কিত হয়ে পড়েছে। মানে একটা আতঙ্কের চোরা স্রোত কালীঘাট থেকে উত্তরবঙ্গ সর্বত্র দেখা যাচ্ছে। আতঙ্কের কারণ হচ্ছে নরেন্দ্র মোদী নর্মালি কী বলেন, তিনি বলেন যে অনুপ্রবেশকারীর কথা বলেন, দুর্নীতির কথা বলেন, সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, কিন্তু সবকা হিসাবের কথা প্রথমবার বললেন এবং প্রধানমন্ত্রী ব্রিগেডে দাঁড়িয়ে এত মানুষের সামনে এই কথাটা যখন বলছেন তখন কিন্তু একটা ভয়ের ব্যাপার। কারণ ভয় এই কারণে যারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতির হিসেব হতে পারে, ভয় এই কারণে যারা সন্ত্রাস চালিয়েছে তাদের সন্ত্রাসের হিসেব হতে পারে। ফলে তৃণমূলের কর্মী নেতারা আতঙ্কিত হয়ে পড়বেন এই বক্তব্য শুনে এবং মোদীকে যেভাবে অগ্রাসীভাবে দেখা গেছে, বহুদিন বাদে মোদীকে এইরকম অগ্রাসী ভঙ্গিতে তাকে ব্যাট করতে দেখা গেল, খেলা হবে এতেই বলি, ব্যাট করতে দেখা গেল, এটা সত্যিই একটা ভয়ের কারণ। এবং মানুষের যে রেসপন্স এবং সভায় ইভেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এসেছিলেন, সুতরাং এটা ধরে নিতে হবে তারাও হয়তো পরিবর্তন চাইছেন। আসলে এটা বিজেপি বা তৃণমূলের চয়েস নয়, লড়াইটা কোথাও গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা
নেতা কর্মীদের সাথে বাংলার সাধারণ মানুষের, আর বিজেপি কার্যতই বাংলার সাধারণ মানুষের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। যেভাবে প্রথম স্বাধীনতার যুদ্ধের প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল জাতীয় কংগ্রেস, এটা একটা বাংলার মানুষের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধটা হচ্ছে আগের যুদ্ধ ছিল বিদেশি শত্রুদের বিরুদ্ধে, এখন হচ্ছে ঘরের শত্রুদের বিরুদ্ধে। স্যার, মোদির সভায় ডক্টর নারায়ণ ব্যানার্জিকে দেখা গেল সেখানে অভয় আন্দোলনের এক অন্যতম মুখ। এটা বিজেপির জন্য কতটা লাভদায়ী হতে চলেছে? দেখুন, বিজেপি আর পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা হিন্দুত্ববাদী দল নেই, বিজেপি একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বর্তমান সরকারের দুর্নীতি, বর্তমান সরকারের সাম্প্রদায়িক তোষণ, বর্তমান সরকারের সন্ত্রাসের বিরোধিতা মানুষ করতে পারে। সুতরাং ডক্টর নারায়ণ ব্যানার্জি যেমন এসছেন, কালকে তৃণমূলের অনেক নেতামন্ত্রীও এদিকে আসতে পারেন, যারা এই শোষণ, এই সন্ত্রাসে তারা স্বচ্ছন্দ নন, যারা এই দুর্নীতিতে স্বচ্ছন্দ নন, তারাও চলে আসতে পারেন। সুতরাং এটা শুধু ডক্টর নারায়ণ ব্যানার্জিকে একটা উদাহরণ মাত্র, এটা একটা সর্বত্রই বিজেপি প্ল্যাটফর্ম। যদি এখন চয়েস মানুষের সামনে দুটো হয়, মমতা ফিরবেন, যা চলছে সেটা চলতেই থাকবে, অথবা পরিবর্তন আসবে। মানুষকে স্থির করতে হবে তারা পরিবর্তন চান না বর্তমান যেভাবে রাজ্য শাসন চলছে সেটা চান। এই চয়েসটা মানুষের সামনে, সেখানে একমাত্র অল্টারনেটিভ বিজেপি, এর বাইরে কোনো অল্টারনেটিভ নেই। স্যার, আর কয়েক মাস পরেই নির্বাচন। এই নির্বাচনে একটা বড় কথা হচ্ছে দফায় নির্বাচন হবে। কিছু সূত্রে জানা যাচ্ছে 2 থেকে 3 দফায় নির্বাচন হবে। এই 2 থেকে 3 দফায় যদি নির্বাচন হয়, আখের কার লাভ হবে? দেখুন, 1 দফায় নির্বাচন হলেও তৃণমূল হারবে, 7 দফায় নির্বাচন হলেও তৃণমূল হারবে। তৃণমূল এটা বুঝতে পারছে, মানে যারা নেত্রী উনি এটা বুঝতে পারছেন। সেই জন্যেই দফা হবে সেটার জন্য অপেক্ষা না করে আগেই ভাতা বাড়ানোর চেষ্টা করছেন, যে ভাতা দিয়ে আটকানো যায়। এবার ভাতার উপরেই নির্ভর করে সম্পূর্ণ নির্বাচনটা খেলতে চাইছেন। এবারে তৃণমূলের ইস্যুটা কী প্রশ্ন যদি করি, গতবার ইস্যু ছিল বহিরাগত, এবার তো বহিরাগতটা ইস্যু হতে পারে না। রাজ্যসভায় 4 জন সাংসদকে তিনি জায়গা করেছেন, 2 জন বহিরাগত, মমতার ভাষায় বহিরাগত, বাঙালি নাম। আমরা দেখেছি কীভাবে আসানসোলে এমপি বহিরাগত, দুর্গাপুরের এমপি বহিরাগত, এমনকি বহরমপুরের এমপিও গুজরাট থেকে নিয়ে আসতে হয়েছে। বহরমপুরে কোনো মানুষকে মমতা খুঁজে পাননি। সেরকম বহিরাগতটার ইস্যু থাকছে না। রাজ্য পুলিশের ডিজি বহিরাগত মমতার ভাষায়, আবার কলকাতার পুলিশ কমিশন কিছুদিন আগে অবধি বহিরাগত ছিলেন, যাকে নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত অভয়াকাণ্ডে তাকে পদত্যাগ করতে হয়। কিন্তু এখানেই প্রশ্নটাই উঠে যাচ্ছে যে তৃণমূলের ইস্যুটা কী। আমি একটি মমতার সামনাসামনি সাক্ষাৎকার গত সপ্তাহে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। সেখানে একজন বুদ্ধিজীবী তাকে প্রশ্ন করেছিলেন, এবার ইস্যুটা কী, প্রধান ইস্যু কী। উনি বলেন এসআইআর। তারপরের দিনই ধর্নায় বসলেন, ধর্নায় সেভাবে সাড়া পাওয়া গেল না, অর্থাৎ এসআইআরও ইস্যু নয়। তাহলে তৃণমূলের ইস্যু কী? তৃণমূলের একমাত্র ইস্যু অস্তিত্ব বাঁচানো, তৃণমূলের অস্তিত্বের লড়াই এটা। সুতরাং বিজেপির ইস্যু যদি দুর্নীতি হয়, বিজেপির ইস্যু যদি সাম্প্রদায়িক তোষণ হয়, বিজেপির ইস্যু যদি সন্ত্রাস হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস, তাহলে তৃণমূলের ইস্যু অস্তিত্বের লড়াই। কাল তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নামছেন এসআইআর নিয়ে। ওই তো উনি কোণঠাসা হয়ে পড়েছেন। উনি ধর্নায় বসছেন। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় দেখলাম কোনো সাড়া মিলল না, অথচ নরেন্দ্র মোদীর সভায় একটা বিপুল জনস্রোত। মানুষ একবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে মানুষ যে পরিবর্তন আসছে। সেখানে উনি শেষ চেষ্টা করছেন। ধর্না ব্যর্থ হয়েছে, ফ্লপ হয়েছে, ধর্না উইথড্র করে নিয়েছেন। এখন রাস্তায় নেমে চেষ্টা করছেন যদি গ্যাসের দামকে কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি করা যায়। এখন গ্যাসের দাম স্বাভাবিক নিয়মেই বাড়ছে, কিন্তু গ্যাসের দাম তো শুধু পশ্চিমবঙ্গে বাড়ছে না, সারা ভারতে বাড়ছে। গ্যাসের দাম তো ভারতবর্ষের জন্য বাড়ছে না, যুদ্ধ হচ্ছে ইরানে সেই জন্য বাড়ছে, কারণ গ্যাস কাতার থেকে আসে, সেই এলপিজিগুলো আটকে গেছে হরমুজ প্রণালীতে, সেই জন্য বাড়ছে। সুতরাং এটাকে একটা মানুষের এতটা নির্বুদ্ধি বলে মানুষকে ভাবার কোনো কারণ নেই যে মানুষ বুঝবে না কী কারণে গ্যাসের দাম বাড়ছে। আর এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে, পৃথিবীর অধিকাংশ দেশে, এমনকি আমেরিকায় পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে কিন্তু এখনও বাড়েনি। আর এই প্রশ্নটা তাকে সম্মুখীন হতে হবে। রাজ্য সরকার গ্যাসের উপর যে ট্যাক্সটা নেয়, 300 টাকার বেশি সম্ভবত ট্যাক্স নেয়, তা সেই ট্যাক্সটা রাজ্য সরকার কমিয়ে দিচ্ছে না কেন? কমিয়ে দিয়ে তারা বলুক না গ্যাসের দাম কমাতে, তাহলে কথা মেনে দেবো। রাজ্য সরকার ট্যাক্সটা কমাচ্ছে না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কষ্ট লাঘব করতে? এবং কলকাতায় পেট্রোলের দাম গুজরাটের থেকে 10 টাকা প্রতি লিটার বেশি, কেন? রাজ্য সরকারের ট্যাক্সের জন্য। এই ট্যাক্সগুলো রাজ্য সরকার তুলে নিচ্ছে না কেন মানুষের কষ্ট লাঘব করতে এই মুহূর্তে? এ প্রশ্ন কিন্তু উঠবে।